অনেকটা ঠেলায় পড়ে কিংবা দেরিতে হলেও বোধোদয় হয়েছে সরকারের। আর রাজনৈতিক দলের সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আজ বলেছেন, সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং আইএমএফ থেকে বেশি ঋণ যদি আইএমএফ জুড়ে দেয়, শর্ত যদি বেশি জুড়ে দেয়, তাহলে বাংলাদেশ সেই ঋণ থেকেও সরে আসবে বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক তৌফিক হোসেন। তৌফিক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আজ বলেছেন, আইএমএফের সব শর্ত মানলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই কথা বুঝতে সরকার এবং বাংলাদেশের এত সময় নিল কেন? হ্যাঁ, ধন্যবাদ। ৭১ অর্থযুগকে আর কি যেই ডিবেটটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে আর কি আইএমএফ এর ঋণ এবং হচ্ছে শর্ত ব্যবস্থা আর কি ডেফিনেটলি যেহেতু বাংলাদেশ এখন একটি নতুন দিকে পথ আগাচ্ছে আর কি, বিশেষ করে অর্থনৈতিক সংস্কার এবং দেশের সংস্কারের দিক দিয়ে এ সময় বহির্বিশ্বের আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এদের এত শর্ত জুড়ে দেওয়া বিষয়টা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ রিসোর্স কি অবস্থায় আছে, যদিও বিগত ওয়াশিংটন ডিসিতে যে মিটিংটা ছিল আর কি, সেখানে চতুর্থ এবং পঞ্চম কিস্তি বিষয়ে কোনো সেটেলমেন্ট হয়নি। পাশাপাশি আইএমএফ জোর দিচ্ছে আমাদের কর ব্যবস্থা এবং বিনিময় হারটাকে একটু নমনীয় করার দিকে, সেই দিকে অবশ্যই আমাদের চিন্তা করা যেতে পারে আর কি। কিন্তু অহেতুক শর্ত আসলে জুড়ে দিচ্ছে কিনা এবং সেই শর্তের যদি ডিপে আমরা যাই, যদি দেখার চেষ্টা করি যে বাংলাদেশের কর ব্যবস্থা এবং বিনিময় হারটা কোন দিকে যাচ্ছে, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, সেখানে ডলারের রেট কিরকম ফ্লাকচুয়েট হচ্ছে, আমাদের তো একটা রাজনৈতিক একটা ডামাডোল আছে, চলতেছে বিগত 15 বছর ধরে একদলীয় ক্ষমতার পতনের পরে আমরা যে নতুন নতুন অর্থনীতিতে যাচ্ছি, এখানেও বিষয়গুলি আসলে মাথায় রাখতে হবে আর কি। খালি শর্ত ব্যবস্থা কঠোর নাকি নমনীয় সেদিক দিয়ে পর্যালোচনা করার আগে নিজেদের রিসোর্স এবং টেকনিক্যাল মেকানিজম, ইন্টারনাল পলিসি, এইগুলি কতদূর কি অবস্থায় রয়েছে সেদিকে আসলে চিন্তা করতে হবে। আজ আমরা এই যে তার মন্তব্যে আমরা দেখলাম, আমরা যদি ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর যে মন্তব্যটা যদি কথা বলি, সেটিতে এবার উঠে এসেছে আইএমএফ বেশি বেশি শর্ত জুড়ে দিলে বাংলাদেশ ঋণ নেওয়া থেকে সরে আসতে পারে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, এটা তো একদম, এটা শুধু উনি না, এটা হচ্ছে আমরা যারা অর্থনীতিবিদ আছি, যারা আমরা ফাইন্যান্স, ইকোনমিক্স নিয়ে আমরা যারা স্টাডি করি, এটা আমাদেরও কথা আসলে। কারণ আমরা বহির্বিশ্বের বা কোনো দাতা সংস্থার আমরা শর্ত খতিয়ে আমাদেরও দেখা উচিত আসলে তারা কি বিষয়ে স্পেসিফিকলি শর্ত আরোপ করছে। আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের ফাইন্যান্সিয়াল মেকানিজম, গভর্নেন্স মেকানিজম, ইকোনমিক মেকানিজম, এটা বহু যুগ ধরে এটা এখানে ত্রুটি বিচ্যুতি আছে। আমরা এখনো করটাকে ডিজিটাল সিস্টেমে আনতে পারিনি। আমরা দেখছি যে বাজেট নিয়ে কথা হচ্ছে, কৃষিখাতে ভর্তুকি, আমরা বিগত সরকারও দেখেছি তারা বলেছে কৃষিখাতে ভর্তুকি বাড়িয়েছে, আসলে ভর্তুকি বাড়ে নাই, মূল্যস্ফীতির চাপে আরো ভর্তুকি আরো কমেছে আর কি। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিময় হার অবশ্যই নমনীয় হওয়া উচিত এবং সার এবং বিদ্যুৎ খাতে যে অকার্যকর যে কর ব্যবস্থা আছে, সেটা আসলে দরিদ্র এবং প্রান্তিক জনগণ যে সবসময় উপকৃত হয়, তাদের জন্য লক্ষণীয় মাত্রায় কাজ করতে হবে। এতে কি হবে, এতে বাজেটের চাপটাও যেমন কমে যাবে, তেমনি হচ্ছে সামাজিক নিরাপত্তাও জোর হবে। এবং আমরা যদি ডিজিটাল একটা কর সিস্টেম ব্যবস্থা করে ফেলতে পারি, এতে হচ্ছে সুশাসন নিশ্চিত হবে। এখন এর ফলে আমার মনে হয় কিছু শর্তের সাথে আমরা স্টেবল বা আমরা উল্টা নেগোশিয়েট করতে পারবো আর কি। কিন্তু এই মেকানিজমগুলো ঠিক না করে আসলে ওভারঅল রাশ ডিসিশনের দিকে আসলে যাওয়া ঠিক হবে না, এটাকে আরো বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে। আরো একটু দিকে যেতে চাই, সেটি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রসঙ্গটি। উপদেষ্টা সরকার কিন্তু নির্ধারিত সময়ে আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত থেকে আসলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেবে। কিন্তু আমরা যদি একটু মোটা হিসাবটা দেখি, অর্থনীতিবিদরাও কিন্তু নিজেরাই বলছেন রপ্তানি খাতে শ্রমিকের ন্যূনতম মজুরি এখনো $100 কম, যা কম্বোডিয়ার শ্রমিকের সাথে যদি তুলনা করি অর্ধেকেরও কম, আর যদি পাকিস্তানের শ্রমিকের সাথে যদি তুলনা করি $25 কম, তাহলে তো প্রকৃত বিবেচনায় বাংলাদেশ স্বল্পোন্নতই থেকে যাবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম একদম এই বিষয়ে একদম একদম স্টেট প্ল্যান এবং গবেষণা একদম ক্লিয়ার। বাংলাদেশের যে কোনো ট্রান্সফরমেশন গ্রোথে না আসলে শ্রমিকরাই হচ্ছে ভিকটিমের শিকার হয়। আমরা যারা ওনার বা যারা মালিক পক্ষ আছি, তারা সবসময় আমরা আমাদের দিকটা চিন্তা করি, শ্রমিকরা সবসময় উপেক্ষিত হয় আর কি। এটা মজুরি বলি, কারণ যে কোনো ধরনের সাস্টেনেবল গ্রোথ আসলে শ্রমিকদের স্বার্থ বিবেচনা না করলে সম্ভব না আর কি। শ্রমিকরা সবসময় বাংলাদেশে অবিবেচিত রয়েছে, এটা যে কোনো সেক্টরে আমরা দেখেছি আর কি। ইভেন যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের দিকে গেছে চায়নাকে বেস করে, সেটারও ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। কারণ আমাদের যে ইপিজেড যে সেক্টরগুলি আছে, সেখানে ইকোসিস্টেমে ডেফিনেটলি একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে আর কি। শ্রমিকদের একটা সাস্টেনেবল জীবন যারা লাইভলিহুড যদি নিশ্চিত আমরা না করি, যেটা আমরা বললাম আর কি, মানে বাংলাদেশের
যে কোনো সরকারের আমলেই দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী সবসময় অবহেলিত আর কি। এই জন্য তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে এবং একটা অটোমেটেড ট্রান্সপারেন্ট একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। কারণ ইকোনমিক সংস্কার না হলে শুধু আইএমএফ না, সামনে বড় বড় যে সংস্থাগুলি আসবে তারা আমাদের উপর শক্ত আরো আরোপ করতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের একটি শক্ত অবস্থান এবং আমাদেরকে আরো বুঝে শুনে কিছু পদক্ষেপ এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার আসলে প্রয়োজন রয়েছে। বেশ দারুণ কিছু তথ্য আপনার কাছ থেকে আজ পেলাম, ধন্যবাদ তৌফিক হোসেন সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতি বিশ্লেষক তৌফিক হোসেন। তার সাথে কথা বলছিলাম দেশে আমাদের বর্তমান সময়ে আইএমএফ এর শর্ত প্রসঙ্গ এবং এছাড়া এলটিসি গ্র্যাজুয়েশনের যে মূল জায়গা সেই বিষয়টি নিয়ে বেশ কিছু তথ্য তার কাছ থেকে আমরা জেনে নিলাম। দর্শক